এই জামাত শিবিরের সাথে যুদ্ধ করার সময় আমাদের এখন জামাত নিষিদ্ধ করা নাকি দেশ থেকে দুর্নীতি বৈষম্য এবং এই লুটপাট বন্ধ করা? অনেক উদ্দেশ্য নিয়েও হয়তো কেউ জড়িত হয়েছে, আচ্ছা, বাট ইউ নিড টু আইডেন্টিফাই, তারা এবং যারা নিরীহ তাদেরকে তো জাস্টিস দিতে হবে। তোর আগে বলার তো উচিত না যে পুলিশ মারলো নাকি না ওমা শিবির মারলো না রাজাকার মারলো, কে মারলো। প্রিয় দর্শক, আজ আমাদের প্রসঙ্গ জামাত শিবির। শুরুতেই এটা বলতে চাই যে 1964 সালে কিন্তু জামাত শিবির আইয়ুব খানের সময় একবার নিষিদ্ধ হয়েছিল। উপমহাদেশে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে মোট 4 বার জামাতকে নিষিদ্ধ করা হয়। জামাত শিবির আমরা জানি যে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই জামাত এবং তাদের এই শিবির যারা তখন ছাত্র সংঘ 1913 সাল যদি বলে থাকি, 1913 সালের 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট। তার 5 বছর পর 2018 সালে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে জামাত শিবিরকে তাদের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে জামাত শিবির রাজনৈতিক কর্মকাণ্ড তাদের চালু থাকলেও ভোটের অধিকার হারায়। এরাই কিন্তু সেই আলবদর রাজাকার, এদের কিন্তু সেই পাক হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করেছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করার জন্য। 2024 আবার প্রসঙ্গ জামাত শিবির। আমি সোমা ইসলাম আছি আপনাদের সঙ্গে, কথা বলবো। আমাদের শিরোনাম প্রসঙ্গ জামাত শিবির। এরাই মহিলাদের, আমার মা বোনদেরকে ধরে নিয়ে গিয়েছিল এই পাক হানাদার বাহিনীদের কাছে এবং বাংলাদেশের অস্তিত্বের স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে তারা লড়াই করেছিল। সুতরাং আমি মনে করি আজকে নিষিদ্ধ অবশ্যই ঘোষণা করা প্রয়োজন এবং এটা অনেক আগেই ঘোষণা করা দরকার। যে জায়গায় বলছি 15 বছর ধরে আপনারা যেটা করলেন না, অনেক সংগঠন, অনেক রাজনৈতিক দলও এ দাবি তুলেছিল, কিন্তু একই নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা কতটুকু পড়লো, কেন পড়লো, এবং এই নিষিদ্ধ করার কারণে আরও একটা রাজনৈতিক সংকট তৈরি হবে কিনা? আমরা যেটা মনে করি যে এটা রাইট টাইমে সিদ্ধান্তটা হয়েছে। এই জামাত শিবিরের প্রশ্নটা আসলে ওখান থেকে আসে। আচ্ছা, আপনি সেজন্য আমাকে একটু আন্দোলনের মধ্যে তৃতীয় একটা পক্ষ, সেই পক্ষটাকে বলতে চাচ্ছেন তো যে জামাত? এই শিবির বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বলেন, আওয়ামী বিরোধী অপশক্তি বলেন, সবাই একাট্টা হয়ে এই ছাত্রদের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কাজে লাগিয়ে তারা এই সহিংস ঘটনাটা ঘটিয়েছে। কেন আজকে জামাত শিবির আবার নতুন করে কেন জামাত শিবিরের কথা মনে হচ্ছে? যেটা বারবারই আপনারা বলছেন যে আন্দোলনের মধ্যে জামাত শিবিরের ছিল, সেই কারণে এই সহিংসতা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একটা রাজনৈতিক দলকে আপনারা নিষিদ্ধ করে দেওয়ার মধ্য দিয়ে কি সমস্ত সহিংসতা কিংবা সমস্যার সমাধান হবে কিনা? একটা আদর্শ, জামাত শিবির একটা আইডিওলজি, তাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছে, এদেশের সাধারণ মানুষও এই দলটির তাদের আদর্শ লালন করে, ধারণ করে। দল নিষিদ্ধের মধ্য দিয়ে তাদের মতাদর্শকে আপনারা আমরা যেটা মনে করি, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে আদর্শের উপরে, যে ভাবধারার উপরে, ধর্মভিত্তিক সকল দল কিন্তু তখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কারণ ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না। ধর্ম আজকে জামাত শিবির বন্ধ করার অর্থ এই না যে তাদেরও অনেক ফলোয়ার আছে এবং তাদের তাহলে কি হবে। আমাদের কথা হলো স্বাধীন বাংলাদেশে যে জিনিসটা আগে করে নাই দেখে বা 15 বছর আগে করা হয়নি দেখে এখন করা হবে না, এমন কোনো কথা নাই। আপনারা যে জায়গাটাতে বলছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার জামাত শিবির নিষিদ্ধ করা, কিন্তু তিনি তো বলেননি জামাত শিবির, তিনি বলছেন দুর্নীতি বন্ধ করতে হবে। একদম বড় বড় জায়গায় হাজার হাজার কোটি টাকা, 100% একমত, দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযানের নাম যে চুরিগুলো হয়েছে, সাগর বলি, পুকুর বলি, আকাশ বলি, যা যা চুরি হয়ে গেছে, এই চুরিগুলো কি জামাত শিবির করেছে? এই যে বললাম, জামাত নিষিদ্ধ করা নাকি দেশ থেকে দুর্নীতি বৈষম্য এবং এই লুটপাট বন্ধ করা? দুর্নীতি লুটপাট বন্ধ না হলে যত উন্নয়নই হোক কোনো লাভ হবে না। সুতরাং সমান্তরাল ভাবে সব চলতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি যেমন বন্ধ হবে, জামাত শিবির তেমনি বন্ধ হবে, অপশক্তিকে ঠিক তেমনি ভাবে আমাদের বন্ধ করতে হবে। যেটা বলছিলেন উনি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি জামাত শিবির নিষিদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই, এটাই প্রধান। এই মুহূর্তে এটা কতটুকু প্রয়োজনীয়তা আপনার কাছে জানতে চাই। অবস্থাতেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা আইনের আওতায় না এনে হত্যাকাণ্ড ইজ এ ক্রাইম। আজকে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, হ্যাঁ আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু আমাদের জনগণেরই সম্পদ। আজকে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, হ্যাঁ আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো তো জনগণের ট্যাক্সের টাকা দিয়েই করা। আমরা কষ্ট পাই। মালামাল, জিনিসপত্রের মূল্য আর একটি প্রাণের মূল্য, এটাকে কি দাঁড়িপাল্লায় মাপা যায়? শত শত মানুষ তাদের স্বজনদের হারালো, তাদেরকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? একটু জিজ্ঞেস করেন ওনাদেরকে। মানুষ পথচারী, নিরীহ একজন বাবা তার সন্তানের ওষুধ কিনতে গিয়েছে,
গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এই যে 4 বছর বয়সী আজাদ বারান্দায় খেলছিল, গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এই যে পানি দিতে গিয়ে মুগ্ধ মারা গেল, তাদের পরিবারকে একটু জিজ্ঞেস করেন। এই যে স্বজনহারা যারা হয়েছে তাদেরকে জাস্টিস দিতে হবে। তাহলে আপনার বিশ্লেষণ করতে হবে যে এই হত্যাকাণ্ডগুলো কে করেছে, কারা করেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করতে হবে। এবং আস্থাটা ফিরিয়ে আনতে হলে কয়েকটা পদক্ষেপ নেওয়া জরুরি। নাম্বার 1, জাস্টিস। নাম্বার 2, এখানে শিক্ষার্থীদের যেই দাবিগুলো আছে ওই দাবিগুলোকে সিরিয়াসলি নিতে হবে। গ্রেফতারকৃত ছাত্রছাত্রী যারা নির্দোষ তাদেরকে মুক্তি দিতে হবে। আপনি তো দায়িত্বে আছেন, আপনার পদক্ষেপ নিতে হবে। যদি ভবিষ্যতে শান্তি চাই তাহলে আমাদের ন্যায় বিচার প্রয়োজন, জাস্টিস দরকার যারা ভিকটিম তাদের জন্য। তো জাস্টিস দিতে হলে আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে এই ঘটনাগুলো ঘটলো কেন। মানুষের অনুভূতি বুঝতে হবে, জেনারেল পপুলেশন কি চাচ্ছে। আপনার একো চেম্বারে থাকলে হবে না, আপনি নিজের কথা নিজেই আমরা নিজেরা বলতে বেরিয়ে আসতে হবে, জিজ্ঞেস করতে হবে মানুষকে, মানুষের মনোভাব বুঝতে হবে যে তারা কি চাচ্ছে। রাজনীতি যারা করে তারা তো সুযোগ সন্ধানী হবে, এই সুযোগটা আমি দিলাম কেন, সেই প্রশ্নগুলো আপনাদের করতে হবে, রাইট? আম জনতা করেছে, যারা অতিষ্ঠ হয়ে গিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই যে বাজারে গেলে প্রতিটা জিনিসের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি, এখানেই আমি যাব, সেখানেই দুর্ভোগ, সেখানেই দুর্নীতি, সেখানেই অনিয়ম। তো মানুষের অনুভূতিটা বুঝতে হবে না। তার মানে তোর আগে বলার তো উচিত না যে পুলিশ মারলো নাকি না ওমা শিবির মারলো না রাজাকার মারলো, কে মারলো। কারণ এখন একটা কথা আসছে যে ইন্টেলিজেন্স রিপোর্টে এটা হলো বিভিন্ন স্নাইপার শট করা হয়েছে চ্যানেলের এই স্টুডিওতে, এই প্রোগ্রামে আপনি বলছেন, পোষণ করছেন যে এখানে যে শত শত মানুষ মারা গিয়েছে এরা কি পুলিশের গুলিতে মারা গিয়েছে বা কার গুলিতে মারা গিয়েছে আপনি জানেন। আমি শতভাগ বলছি। এবং আরেকটু শুনুন, এখানে এই যে 200 যে ফিগার বলছেন আপনি, আমি 200 ফিগারের মধ্যে আপনার 40 জন 50 ছাত্র সাধারণ শ্রমিক গাড়ি পুড়াই দিয়েছেন, গাড়িতে মানুষ মরে নাই, পুলিশও মারা গেছে, শ্রমিকরা মারা নাই, গাড়িগুলো এতগুলো পুড়লো কেন? সব মানুষ মারা গেছে। 1 মিনিটে কি গাড়ি পুড়াতে পারেন যদি গান পাউডার ইউজ না করেন? তার মানে কি বোঝা যায় না যে এখানে আপনার যে ঘটনাটা ঘটেছে এর ভিতরে অনেকে জড়িত। সুতরাং তদন্তটা হতে দিন। আমি চাই প্রতিটা হত্যাকাণ্ডের তদন্ত হোক, লাবু চৌধুরী সেই জায়গায় উনিও চাচ্ছেন জাস্টিস। দ্বিমতটা কোথায়? দ্বিমতটা যেখানে আসলাম এখানে তো আমি দ্বিমত দেখলাম না। শৃঙ্খলা বাহিনীর বিষয় not a হত্যাকাণ্ড by the police, by the government। এখানে আমি একটু থামাই লাবু চৌধুরী একটু থামেন। লাবু চৌধুরী যদি হয় that is enough, সেটা বিচার হতে হবে। লাবু চৌধুরী আমি একটু থামাই শুনেন না, যে অন্যায় করবে তার বিচার হবে। আপনি কিন্তু বললেন আপনি দ্বিমত পোষণ করছেন। দ্বিমত পোষণ করছি না, আপনি যেটা দেখেছেন সেটাকে আপনার এখন না দেখতে হবে, এটা তো অন্যায়। না অবশ্যই না। আমি সেটা এখন আমার মতো কোটি কোটি মানুষ বাংলাদেশে দেখেছে। সেনাবাহিনীকে আমরা রাজনীতির ভিতরে টেনে নিয়ে আসি, এটা ঠিক হবে না দেশের জন্য।